এই যে মেয়ে, ভোরবেলায় ঘাটে কি করছো? মনে ডর ভয় নেই? গম্ভীর পুরুষালী ভরাট কণ্ঠ থমকে দাঁড়ালো রূপানিতা। সাহসা হাত ফসকে কলসিখানা ডুবে গেল নদীর জলে। হকচকিয়ে গেল মেয়েটা। সাথে সাথে ঝুঁকে পানি হাতরে কলসি খোঁজার চেষ্টা করলো, তবে কলসির কোনো হদিশ পেল না। খুঁজে না পেয়ে রাগ নিয়ে পেছনে ঘুরে তাকাতেই সিঁড়ির মাথায় একজন সুঠামদেহী পুরুষে দেখতে পেল। লোকটা শারীরিক গড়ন বড্ড সুনিপুণ। তলোয়ার ন্যায় ধারালো চোয়াল, ভূদয় চিরে ডগর ন্যায় তীক্ষ্ণ, আর চোখ দুলোতে যেন বাজ পাখির বাস। চাহনিটা এমন ধারালো, নাকটা চিকানো, নিখুঁত, সেখানে একটু কারো খাদ নেই। ঠোঁট দুটো কালচে খয়েরি, তবে দুই ঠোঁটের মাঝখানে জায়গাটুকু গলাটুকু গোলাপি আভা ভরা। পরনে সাদা পায়জামা পাঞ্জাবি, গায়ে ইরানাঙ্গা শাল। বুকে হাত বেঁধে তার দিকে তাকিয়ে আছে সূর্যের প্রথম আলোতে। মানুষের বড্ড সুন্দর দেখালো। প্রথম দেখতে থমকে গেল রূপা। পরবর্তীতে নিজের ভ্রু থেকে দূরে সরে নিজের স্বভাবের বাইরে গিয়ে হালকা রাগত স্বরে বলল, আপনি আমার কলসি ফেলে দিলেন কেন? অনেক ক্ষতি করার খুব সহজ, তাই? মেয়েটার কথা বড্ড অবাক হলো আবহার। মেয়েটা তাকে দোষারোপ করছে, অথচ সে কিছুই করেনি। সে এমন একজন মানুষ যে কখনো কারো কাছে নিজেকে জাহিল করা পছন্দ করেন না। তাই মেয়েটা নিজের ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমি তোমার কলসি ফেলে দিয়েছি নাকি? তোমার হাত ফসকে পড়ে গিয়েছে। এবার একটু দমে গেল রূপা। লোকটা সে সত্যি কলসিটা ফেলে দেয়নি, বরং তার হাত ফসকে পড়ে গিয়েছে। তবুও নিজের দোষ স্বীকার করলো না। দোষ স্বীকার করলে যদি লোকটা তাকে সহ্য না করে, আগাত্ত নিজের বেখালেপনা সব ভাব আর হানের ওপর ছেড়ে দিয়েছে। মিনমিন স্বরে বলল, একই তো হলো। আপনি হুট করে কথা না বলে তো আমি ভয় পেতাম না, আর ভয় না পেলে কলসিটা হাত ফসকে পড়েও যেত না। এখন আপনি আমার কলসিটা উঠিয়ে দিন, নয়তো আমি বাড়ি যাব না। মেয়েটার যুক্তি শুনে ভ্রু গুটলো আর রাহান। সামনে দাঁড়ানো শ্যামলাবনের রমণীত কণ্ঠ যতখানি শান্ত কথা, তার থেকেও বেশি ঝাঁক রয়েছে। ধরন দেখে বোঝা যাচ্ছে সে কোনো মতো হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। আর হাম ভাবলো কিছু সময় পরেই লোক আনাগোনা বাড়বে। এই মুহূর্তে মেয়েটার সঙ্গে কড়া বাড়ানো কিংবা ঝামেলা যাওয়ার কুরুচিপূর্ণ কাজ। লোকটা দেখে বিষয়টা খাতিরে দেখবেন না, বরং উল্টোপাল্টা কথা ভাববে। তখন দেওয়ান বাড়ির সম্মান যাবে। সব দিক বিবেচনা করে আর হাম নরম স্বরে বলল, আমি কিভাবে কলসি উঠাবো? ওটা তো পানির নিচে চলে গিয়েছে। তুমি চাইলে আমি তোমায় কলসির দাম দিয়ে দিতে পারি। বলো ওটার দাম কত, আমি দিয়ে দিচ্ছি। বলতে বলতে পাঞ্জাবির পকেট থেকে রেশমি কাপড়ের থলিটা বের করে নিল। আর হানকে টাকা বের করতে দেখে রূপ মন ভরা করে বলল, না না, দাম লাগবে না। দাম দিয়ে আমি কি করব? কলসি বদলে টাকা নিয়ে গেলে আম্মা আমাকে অনেক বকবে। এটা আমার আম্মার অনেক শখের কলসি। 12 টাকা মুরগি বিক্রি করে তারপর কিনেছে। এটা ফিরিয়ে দিতে না পারলে আম্মা খুব কষ্ট পাবে। বলতে বলতে মাথা নিচু করে নিল রূপানিতা। মেয়েটা কথায় বড্ড সাফাদে পছন্দ আর ভাব। কিছু ভাবা চিন্তা, তাও 18 ডজন সুতোর খরচ তরে। লোকটার কথায় মাথা ঝাঁকালো রূপান্বিতা। শান্তপর্ণে আঁকড়ে ধরল চাদরখানা। দেশের রেশ দামি মনে হচ্ছে। লোকটা যে তার কথা বিপরীতে 18 জন ঠুসোর কথা বলেছে, সেটা খুব ভালো করে বুঝতে পারছিল কুশরী। তবে কিছু বলো না বলে হয়তো লোকটা ঝগড়া বদবে। তারপর কলসিটা খুঁজে পাওয়া হবে না। অগত্য চুপ রইল। আর হান নদীর টলটলে জলের দিকে একবার তাকিয়ে পরপর মেয়েটার প্রাণে তাকালো। সময়টা ভোরে শুরু হওয়ার দূর থেকে ভালো মতো দেখতে পায়নি মেয়েটাকে। এখন সামনাসামনি আসতে ভালো মতো পর্যবেক্ষণ করলো। মেয়েটা প্রয়োজনের তুলনায় একটু বেশি শ্যামলা, তবে কালো নয়। শ্যামলা হয় দারুণ। প্রথমে নজর আটকে যায় মেয়েটার চোখে। সাদা ফর্সা কালো কুচকুচে মনি, তাতে ঘন পাপড়ি। চোখের কোণে হালকা কাজলের আস্তরণ লক্ষ্য করলো। নাকটা সুচালো, ঠোঁট দুটো হালকা ফ্যাকাশে ধরনে। শ্যামলা হয় দারুণ। ঠোঁটের রংটাও চেপে রাগার মতো একটু বেশি উজ্জ্বল দেখায়। খুবই চিকন গাঢ়, মুখটাও চিকন। এর বাইরে কোনো কিছু লক্ষ্য করার উপায় নেই, কারণ মেয়েটার পরনে ফুল হাতা জামা।
মাথায় গোল করে ওড়না পেঁচানো, দেখে অত্যন্ত ভদ্রবাড়ির মনে হচ্ছে। আরহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শঙ্কর হতে থাকা চাদরখানা খামচে ধরে ঘুরে দাঁড়ালো রূপানিতা। সাথে সাথে পানির ঝপঝপ শব্দে মুখরিত হলো চারপাশ। এরপর কিছু মুহূর্তে পরিবেশটা কেমন শান্ত হয়ে গেল। অনেকটা সময় পেরোনোর পরও যখন পানির শব্দ শোনা গেল না, তখন পানির দিকে ফিরিয়ে তাকাতে রূপা। নদীর জল শান্ত, মৃদু মৃদু ঢেউ এসে বাড়ি খাচ্ছে ঘাটের সিঁড়িতে। নদী এতটাই শান্ত যেন এর নিচে কোনো মানুষের অস্তিত্ব নেই। এরূপ অবস্থা দেখে চমকে উঠল রূপানিতা। অচেনা লোকটা না তখন নদীতে ঝাঁপ দিল, তাহলে পানি এত শান্ত কেন? লোকটা কি তবে ঝাঁপ দেয়নি, পালিয়েছে? কিন্তু সে তো স্পষ্ট পানিতে পড়ার শব্দ শুনেছে। তাহলে কি লোকটাকে স্রোতে ভাসিয়ে নিল? কিন্তু সেটাও তো টের পেল না। লোকটাকে যদি ভাসিয়ে নিত তাহলে নিশ্চয় লোকটা ওঠার জন্য ছটফট করতো। ছটফট করলে তো শুনতে পেতাম সে। রূপানিতা আর ভাবতে পারলো না একটা মানুষ হুট করে এভাবে কি করে উধাও হয়ে যেতে পারে। আচ্ছা, লোকটা কি ভূত পেত্নী জাতীয় কিছু হতে পারে? লোকটার সৌহার্দ্য তো ধরা ছোঁয়ার বাইরে। এতটা ফর্সা রং পুরুষ মানুষের হতে পারে না। অন্তত নবীনগরে এরকম সাদাটা পুরুষ সে কখনোই দেখেনি। ভূত পেতের কথায় মাথায় এনেও নিজের ধিক্কার জানালো। তার আম্মা সর্বদাই বলে ভূত পেত বলতে কিছুই হয় না। তাহলে কি লোকটা জিন হবে? সন্দেহবশত হাত থাকা চাদরখানা গন্ধ শুকলো। আতকার সুরমা ঘ্রাণে চাদরখানা ম করছে। এত সুন্দর ঘ্রাণ সে কখনোই শোনেনি। মোহর পরে চাদরখানা আরেকটু কাছে টেনে নিতে তাতে মুখ ডুবালো। তৎক্ষণাৎ ঝাপসা শব্দ, পানি থেকে বেরিয়ে এলো আরহান। শব্দ শুনে সামনে তাকাতেই লজ্জায় পড়ে গেল মেয়েটা। ইস, লোকটাকে দেখে ফেললো কিভাবে? ভাবেই বোধহয় সে কখনোই দামি কখনো কিছু দেখেনি, তাই উনার চাদরে মুড়িয়ে ডুবেছে। ওর ভাবনার মাঝে আরহাম পানি থেকে কলসি তুলে নিয়ে বলল, এটা তোমার? রূপানিতে মাথা ঝাঁকালো। মানে এটা তারই উত্তর। এ আরহান কলসিটা উঠে আসতে মেয়েটার কথায় বিরক্ত হলো আরহাম। কথা আছে, খেতে দিতে বসতে চায়। মেয়েটার হাল চাল তারই প্রমাণ দিচ্ছে, নয়তো আবারও আবদার জুড়ে দিতে পারতো না। তৎক্ষণাৎ ঘটনার উপর থেকে কারো পায়ের শব্দ, তাই আরহান কথা বাড়ালো না। সাঁতার কেটে কিছুটা দূরে গিয়ে কলসি ভরে পানি নিয়ে পাড়ে এলো। রূপানিতার কাছাকাছি আসতে পেছন থেকে ধোয়া এলো, এই এরহান কাড়া রে, সকাল সকাল রং তামাশা করবার লাগছো? আরহান সেদিকে তাকালো। মানুলেকে দেখে একটা তপ্ত শ্বাস পেল। নির্ঘাত আব্বাজান তাকে খুঁজে না পেয়ে মানুলকে পাঠিয়েছে। আরহান কলসিখানা সিঁড়ির উপর রাখলো, সাথে সাথে সেটা কাকে তুলে নিল রূপা। আরহান মানুলের উদ্দেশ্যে বলল, মানুল থামো, এটা আমি, অন্য কেউ নয়। ততক্ষণে আরহানকে দেখে নিল মাইনুল। তাই 32 পাটি দাঁত বের করে কলসি করে দাঁড়ানো রূপার দিকে তাকিয়ে বলল, কি গো ফকিরের মা? রূপানিতার কথা ব্যতীত হাসলো মাইনুল। আফসোসের স্বরে বলল, তোমার আব্বা মানুষটা খারাপ। তোমার আম্মা রে জীবনের দাম ছিল না। একজন অচেনা লোকের সামনে বাবা মাকে নিয়ে এসবে কথা ভাবে ভালো লাগলো না রূপার। তাই কলসির খানা শক্ত করে ধরে জায়গা থেকে প্রস্থান করতে চাইলো। সিঁড়ি পেরিয়ে মাইনুলকে এড়িয়ে যেতেই কানে বাজলো, মেয়েটাকে তুমি চেনো মাইনুল? মাইনুল বলল, হো, হাসান ফকিরের নাম শুনেছ না? ও আপনি শুনবেন কেমনে? আপনি তো গায়ে ছিলেন না বহু বছর। ছেলেবেলায় দেখছেন মনে হয়। ওই বেড়ার দিন রাইত বউ পিটায়। বউ আর মায়েরে তো দেখবার পারে না। মা মায়েরে দেখলে বহু মায়া লাগে। কেন আকামে এই নরকে পইরা আছে কারাই জানে। ফকিরে তো সারাদিন রাইত ছুঁড়ে ঘর ডাইভিতে বসে থাকে, মনে হয় শান। তারা তো মিথ্যে বলে না, যা বলে ঠিকই বলে। আব্বা তো মা মেয়ের দিকে ফিরেও তাকায় না। আরও ডাকতে গেলে খারাপ ব্যবহার করে, আম্মাকে মারধর করে। রূপা বুঝে আব্বাও তার আম্মাকে ভালোবাসে না। কিন্তু কেন বাসে না
এরকম প্রশ্ন মনে এলেও সে মাটি চাপা দিয়ে দেয়। তাদের মতো গরিবের আবার ভালোবাসা কি? ওসব তো যাত্রাপাল দেখা যায়, এমন তো নয় যে শুধু রূপার আব্বা রূপা আম্মাকে মারে। গ্রামে অনেকে পুরুষও তাদের বউকে ধরে মারে, গালিগালাজ করে। তার আব্বাও তো পুরুষ, তাই হয়তো আম্মাকেও মারে। নিজের অশান্ত মনকে বুঝিয়ে দিয়ে শান্ত করা মেয়েটা, খেয়ালি করো না সেও অচেনা লোকের চাদরখানার সাথে করেই নিয়ে যাচ্ছে। নিজেকে আপন মনে হাত থেকে বাঁচাতে চেয়ে অন্যের আনমনে খেয়ানত করছে সে। পূর্ণিমা চাঁদের ন্যায় ফকফকা পূর্ণিমা চাঁদে একটি খরগোশের পিছনে ছুটে চলেছে এক চঞ্চল কিশোরী। বয়সটা তেমন হয় সদ্য 15-তে পা দিয়েছে। পায়ের আলতার উপর নুপুর যা চলার সাথে সাথে ঝুকঝুক শব্দ তুলছে। খরগোশের পিছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠেছে কিশোরী, তবুও ফাজিল খরগোশটাকে লাগাতে পারছে না। ওদিকে বড় আম্মার কাছে রান্না চাপিয়ে এসেছে, কখন না জানি তরকারি যে ভাটা পড়ে। খরগোশে ছুটতে ছুটে এক পর্যায়ে দোলা এক কোণ ঘটায় ঢুকে গেল। হতাশ হলো কিশোরী। এতক্ষণ যেই ভরাট পেয়েছিল, এখন সেটাই সত্যি সারাল বেয়াদবের বাচ্চা। দেওয়ান সাহেব এমনিতেও তো সারাক্ষণ তার দোষ-ত্রুটি খোঁজে, তার উপর খরগোশ নাম প্রাণীকে একদম পছন্দ করেন না। দেখলেই কেমন ছিটকায়। এখন যদি সুশীকে নিজের ঘরে দেখে, তাহলে চরম চেঁচামেচি করবে। শঙ্কর নিয়ে ঘরে আধোয়, সেখানে কাঠের দরজা ধীরে ধীরে খুলে ভেতরে উকি দিল কিশোরী। সাথে সাথে চক্ষুদ্বয়ে আকতাল ছোঁয়া গেল। আর এই পলঙ্কের ওপর ডান কাত শুয়ে আছে, আর বেয়াদব ছুটিটা উনার শিউরের পাশে গুটিমুটি বিছানার কাছে দাঁড়িয়ে শক্তপোক্ত একটা ঢোক গিলে নিজের মাঝে সাহস জোগাড় করার চেষ্টা করলো। অতঃপর আরিদের অপর পাশে হাত বাড়িয়ে সুসীনকে তুলে নিয়ে পায়ে পায়ে বাড়ি খেয়ে ধাম করে পড়ল আরবিদের উন্মুক্ত বুকে। থমকে গেল কিশোরী। কি লাভ হলো এত সতর্ক হয়ে? সেই তো খরগোশ সহ সে নিজেও ধরা পড়ে গেল। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল মেয়েটা। মনে মনে আল্লাহর কাছে পানা চেয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। আবিদের চোখ বন্ধ করে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেল মেয়েটা। আল্লাহ তবে এই যাত্রা বাঁচিয়ে দিল। কিশোরী খুব শান্ত ভঙ্গিতে আরিবের বুক থেকে মাথাটা তুললে পালঙ্কে সোজা হয়ে বসলো। তারপর হাত বাড়িয়ে সরিষের ধরতে নিল। সুশীর আবারও পালানোর চেষ্টা করলো। আটকাতে চেয়ে খপ করে শিশুটি ধরে নিল মেয়েটা, যার ফলে অজান্তে আরবিদের বুকের সাথে তার গলাটা চেইন ঘোষণ লাগলো। সাথে সাথে ব্যথা তুলো শব্দ তুলে চোখ মেলে তাকালো আরিফ। দূর চোখ জোড়া যখন রাজ্যের বিরক্তি সদ্য 15 বছরতে পা দেওয়া কিশোরী নিজের বক্ষবাজে পর্যবেক্ষণ করতে সহসা ভ্রু গুটিয়ে নিল। পরপর মুখটা পাংশুটে করে জিজ্ঞেস করলো, তুমি কি ঠিক হবে না? কাব্যশ্রী, সকাল সকাল আমার ঘরে কি করছো? ঠিকঠাক ঘুমাতেও দেবে না, বিরক্তিকার। আরবিদের আচরণে অবাক হলো না কিশোরী। উনি তার সাথে বরাবরই এমন রোদ আচরণ করেন। শুধু তার সাথে এমন করেন, আর বাকিদের বেলায় সব ঠিকঠাক। অত্যন্ত গম্ভীর স্বভাবের লোক হওয়ার কারণে সাথে অপ্রয়োজনীয় কথা বলেন না, আবার খারাপ আচরণও করেন না, স্বাভাবিক থাকেন। অথচ কাব্যশ্রীর বেলায় লোকটা যতটুকু মুখ খোলেন, ততটুকুই শুধু তিক্ততা। বুঝ হওয়ার পরে লোকটার মুখে একটুখানি মিষ্টি কথা শোনার ভাগ্য হলো না তার। সারাক্ষণ ধমকাধমকি, বিরক্ত প্রকাশের মাধ্যমে কেটে যাচ্ছে তার দিনকাল। কাব্যশ্রীর মুখ মলিন করে শুকিয়ে নিল, আরবিদের বুকে থেকে সরে এলো। পরপর নম্র স্বরে বলল, আমার কোনো দোষ নেই দেওয়ান সাহেব। সুশীতা আপনার রুমে চলে এসেছিল, ভাবলাম আপনাকে বোধহয় জ্বালাতন করবে, তাই আর কি। কাব্যশ্রীর কথায় আরবিদের চোখ মুখে বিরক্ত কামাল বদলে ক্ষণিক বাড়ালো। সে একবার কাব্যশ্রীর কোলে থাকা সুশীল নামক খরগোশটাতে দেখে আরেকবার নিজের উন্মুক্ত বুকে হওয়া ক্ষতটার দিকে তাকালো। তপ্ত শ্বাস ফেলে বলল, জ্বালাতন থেকে রক্ষা করতে এসে নিজেই জ্বালাচ্ছ। দেখো তো বুক কতখানি ক্ষত হয়েছে, এখনো কক্ষে গিয়ে গলার চেইনটা খুলে ফেলবে। এরপর থেকে যেন গলার এরকম ধারালো চেইন না দেখি। আরবিদের এহেন কথায় চোখ পিট পিট করে তাকালো কাব্যশ্রী।
দ্বিধাদ্বন্দ্বী কণ্ঠে শুধালো, বলেছিলাম যে আমি তো প্রতিদিনই হোঁচট খেয়ে আপনার বুকের উপর পড়ে যায় না, তাই চেইনটা গলায় থাক। আরবির চোখ উঁচিয়ে আবার শাড়ি পরিহিত কিশোরীর দিকে তাকালো, পরপর চোখ বন্ধ করে কপালে হাত রেখে বলল, ঠিক আছে যাও, আমাকে বলবে যেন আমার জন্য 1 কাপ চা পাঠায়। কুসুমকে দিয়ে পাঠাতে হবে। ঠিক আছে যাও এবার। আরবিদের কথায় কিশোরীর চোখ মুখে অভিরাম হানা দিল। লোকটা জানেন চায়ের কাপটা সে নিজেই নিয়ে আসবেন, অথচ তাকে সরাসরি মানা না করে কুসুমের কথা টানলো। এটা কি নীরব অপমান নয়? উনি সবসময় তাকে অপমান করেন। কাব্যশ্রী এখনো ধ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে, চোখ বন্ধ দেখেই আরবির ধমকের স্বরে বলল, যাচ্ছ না যে কিছু বলবে? আরবিদের ধমকে কেঁপে উঠল কিশোরী। লোকটা তাদের জ্ঞানী গোষ্ঠী ভাই বোনেদের সবার বড়, তার থেকে গুণে গুণে 15 বছরের বড়। তবুও লোকটার প্রতি কাব্যশ্রী এক আকাশ পরিমাণ অভিমান। সেই অভিমানটুকু কণ্ঠ চেপে অভিমান স্বরে বলল, আমি তো আপনার ঘরে চুরি করতে আসিনি বড় ভাইজান, এরকম ব্যবহার কেন করেন? এতক্ষণ তো দেয়ান সাহেব বলে ডাকেছিলেন, এখন আবার এত সহসা এলো কোথা থেকে? আমি যে সম্পর্কে তোমার বড় ভাই হই সেটা মনে পড়েছে বুঝি? সবাই তো আপনাকে এই নামেই ডাকে, আমি ডাকলে সমস্যা কোথায়? ওরা আমাদের গ্রামবাসী, কিন্তু তুমি আমার বোন। বোন হয়ে বড় ভাইয়ের কেউ দেওয়ান সাহেব বলে ডাকে, এরকম সহবত কথা থেকে শিখেছো জানি না। মাথা নিচু করে। জানবে কি করে? তুমি তো বরাবরই বেয়াদব। যাও, আমাকে মনে করে চা পাঠাতে বলবে। ভুলে যেও না যে ওদের কথোপকথনের মাঝেই রুমে উকে দিল 12 বছরের আফনান। সে দেওয়ান বাড়ির ছোট সদস্যর মাঝে একজন। উকিল দিয়ে কাব্য আপাকে বড় ভাইজানের ঘরে দেখে ভেতরে ঢোকার সাহস পেল না। সে ধীরে ধীরে ভেতরে ঢুকে নরম স্বরে বলে, আসসালামু আলাইকুম বড় ভাইজান। আরবির চোখ উঁচিয়ে আফরানের দিকে তাকালো। পরনে পাঞ্জাবি পায়জামা, মাথায় টুপি, বোঝাই যাচ্ছে মক্ত হাতে দৌড়ে এসেছে, হাঁপাচ্ছেও কিছুটা। পাশের টেবিলে থাকা পানির জগের দিকে ইশারা করলো আরবির। আফনানা ইশারায় বুঝতে পেরে এগিয়ে গিয়ে সেখান থেকে গ্লাসে পানি নিয়ে কাঠের চেয়ারে বসে পানিটা পান করলো। আরবিত রয়েস হয়ে উত্তর করলো, ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে আফনান? আফনান সহ বতের সাথে মাথা নাড়িয়ে বলল, বড় ভাইজান, বড় মামু আপনাকে নিচে ডাকছে। গতকাল রাতে তালেব তৈমুলের বাড়ি চুরি হলো না, সেই নিয়ে কথা বলবে। মেজো ভাইজান তো সকাল সকাল উঠে নদীর ঘাটে গেছেন, ওখান থেকে সোজা তালের তৈমুলের বাড়ি যাবেন। উঠেনের নাকি সালিশ বলবে। আপনি ঘুমাচ্ছেন বড়, আপনাকে কেউ ডাকেনি। এখন মামু যেতে বলেছে, আপনি আসুন আমি যাই। এতক্ষণ মাথা নিচু করে বললে এবার অনুমতির আশায় আবিদের দিকে তাকালো। আরবির চোখের ইশারায় যেতে বললেন। আফরান চেয়ার ছেড়ে উঠে বাহিরের দিকে হাঁটা দিল। কিছু পথ যেতে আবার কিছু একটা মনে করে পিছু ফিরে বলল, কাব্য আপা, তোমাকে বড় মামি যেতে বলেছে, বড় ভাইজানের জন্য কি যেন রান্না চাপিয়েছে, সেটা নাকি রং পাল্টেছে, যা মশলা দেওয়া যেন দিয়ে আসে। বলতে বলতে চলে গেল ছেলেটা, রেখে গেল এক অবোধ কিশোরীকে। কাব্য ভাবতেও পারেনি ছেলেটি তাকে এভাবে মাঝ সমুদ্রে ভাসিয়ে দিয়ে যাবে। কাব্য অপরাধীর মুখ করে নিচের দিকে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ ভেসে এলো গম্ভীর ভারী স্বর, রান্নাবান্না খুব ঝোঁক দেখছি। সংসার করতে চাও? চমকে তাকালো কাব্যশ্রী। মানে বড় হচ্ছ, বিয়ে দিতে হবে না? আমরা চাচ্ছি না অন্য 5টা বাড়ির মেয়েদের মতো আমাদের বাড়ির মেয়েদেরকেও তাড়াহুড়া করে বিয়ে দিতে, অথচ তোমরা আমাদের ইচ্ছে মূল্য না দিয়ে সংসার কিভাবে করতে হয় তা শিখেছো। সমস্যা নেই, নিশ্চিন্তে থাকো, আমি চাচাজানের সাথে কথা বলে পাত্র দেখার ব্যবস্থা করছি। কাব্য উঁচানো চোখটা নামিয়ে নিয়ে নিচু কণ্ঠে বলল, দুঃখিত ভাইজান, আপনি আব্বাজানকে বিয়ে কিছু বলবেন না। আমি লেখাপড়া ব্যতীত অন্য কোথাও মনোবেশিত করব না। কথা দিচ্ছি ঘর থেকে যাও, আর আসবে না এই ঘরে। আমি বিরক্ত অনুভব করছি। আর বিদেশ সোজাসাপটা কথায় চোখ জ্বালা করে উঠল কাব্যর। সুশীকে শক্ত করে জড়িয়ে ধরে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। আর তখনও আসবে না এই ঘরে। সেও কি লাভ? এসেও কি লাভ? বারবার অপমানিত হওয়াটাই তার বড্ড আত্মসম্মানে লাগে। সে ছোট্ট হাতে পারে, তাই বলে কি তার কোনো রাগ হতে নেই? অপমান কি তাকে ছুঁতে পারে না? অবশ্যই পারে। মন ভার করার অভিমান নিয়ে
কক্ষ ত্যাগ করলো কিশোরী, অথচ সেসবের কোনো মন নেই 30 বছর বয়সী কাঠের মনোবের। সে রয়েস হয়ে উঠে বসলো, পেটানো শরীরটা উন্মুক্ত, বুকের কাজটা এখনো জ্বালা করছে। বিরক্তিতে দৃষ্টি আঁচল লাগা জায়গাটাতে তাকালো আরবির, হাত দিয়ে ঘষে জ্বালা নিবারণ করতে চাইলো, কিছু সময় পার সফল হলো। উঠে দাঁড়িয়ে পরনের লুঙ্গিটা ঠিকঠাক করে আলমারি থেকে পাঞ্জাবি নিয়ে গায়ে চড়ালো। শীত হওয়ায় দারুণ শালও নিল। দরজা পেরিয়ে করিডর দিয়ে হাঁটতে হাঁটতে পিঠ পেঁচিয়ে শাল সামনে আনলো। হাঁটতে হাঁটতে চাদরখানা সুনিপুণভাবে জড়িয়ে নিল গায়ে। 1973 সাল সময়টা দেশ স্বাধীন হওয়ার, দেশ ছাড়ার পর 1.5 বছর আগে। দেশ স্বাধীন হওয়ার পরও সুখ মেলেনি দেশবাসীর ভাগ্যে। আবহাওয়া অনটন ও অন্যান্য যাতাকালে পিষ্ট হতে হাজারো মানব জীবন। তখন রাজত্বটা রাজ্যে হলেও কর্তব্য আর প্রাসাদের দুঃখের ভরাট বোধহয় রাজা ছিল না। গ্রামে গ্রামে তখন অভাব হাহাকার, তার উপর রাত বিরেতে চুরি ডাকাতি রাহাজারি লেগেই থাকে। দেশে তখন স্বাধীনতা থাকলেও শান্তির বড়ই অভাব ছিল। কে ভালো মানুষ কে খারাপ মানুষ তার ভেদাভেদ করা ধাঁধা ন্যায় দুরূহিত। কাহিনীর শুরুটা নবীনগর থেকে। নবীনগর সিলেট বিভাগের উত্তর প্রান্তে। নির্মল আকাশ, জায়গার পাহাড় এলাকাতে গ্রাম কম। পাহাড়ি রাজ্যের বলাটার অধিক সৌন্দর্যপূর্ণ হবে, তবে সৌন্দর্য কখনো কারো পেট ভরাতে সক্ষম হতে পারে না। পেট ভরানোর জন্য খাবার চাই, আর খাবার পেতে হলে টাকার প্রয়োজন। তথাকথিত সামন্ত পরিবারগুলো ব্যথিত। নবীনগরের হাজারও অধিক মানুষ পিষে যাচ্ছে অভাবে যাতাকলে। সেই অভাবের স্বভাব নষ্ট হলো কালীচরণে। লোকটা হিন্দু, আর্থিকভাবে শূন্য, হাতে গোনা 4টে আনাও তার পকেটে নেই। আগামীকাল তো দূর, আজ সকালবেলা ছোট ছেলেকে কি খাওয়াবে সেটাও জানে না সে। অজানা এই ব্যথা ব্যথাত আর হওয়া দায় স্বামীর দায়িত্ব পালন করতে গতকাল তাকে তৈমুলের বাড়ি চুরি করতে এসেছিল। স্বভাবগত চোর না হয় বেচারা তালে তৈমুলের ছেলে শিহাব তৈমুলের হাতে ধরা পড়লো। ধরা পড়ার পর তাকে সারা রাত বেঁধে রাখা হলো, ধারমার করা হলো। অতঃপর সকাল হতে গ্রামের সম্মানীয় ব্যক্তি লোকে ডেকে সালিশ বসানো হলো। সালিশের উপস্থিত আছে দেওয়ান বাড়ির ছোট কর্তা মাহমুদুল দেওয়ান, সঙ্গে তার পুত্র আরহান দেওয়ান। বড় কর্তা মাহমুদুল দেওয়ানের হয়ে বসেছে তার বড় পুত্র আরবিদ দেওয়ান। আপাতত সেই তার বাবার হয়ে বিচার কার্য সম্পন্ন করবে। গায়ের মেম্বার শারাফাত হোসেন আর পুত্র মেহরাব হোসেন, 2-4 জন মাতব্বর, সঙ্গে গ্রামের ছেলে ছোকরা বাচ্চা বুড়ো রয়েছে এখানে। তায়েব তলমুলের নারিশের বিপরীতে কালীচরণের কাতার স্বীকারোক্তিতে উপস্থিত অনেকেই ব্যথিত হলো। আবার কেউ কেউ অভাবে তাড়নায় চুরি করতে গিয়েও বলে নাক ছিটকালো। বিচারে বসা সকলেই ভালো মন্দ মন্তব্য করেছে। সবার এত এত প্রতিক্রিয়ার মাঝেও নির্বিঘ্নের চিত্তে বসে আছে আরবিদ দেওয়ান নামক গম্ভীর মানব। তার দৃষ্টি কালীচরণের শরীরে হওয়া ক্ষতগুলোতে স্থির। আরহান বড় ভাইয়ের দিকে তাকিয়েছিল। ভাইয়ের দৃষ্টি মানে বুঝতে পেরে আরহানের খুব রাগ হলো। সে গ্রামে নতুন, যখন গ্রাম ছেড়েছিল তখন তার বয়স ছিল 11। তাই সবাইকে খুব একটা চেনে না। যাদের চেনে তাদের শুধু মুখটাই মনে আছে, তেমন কোনো সাক্ষরতা নেই। আরহানের ভাবনা এবং সকলের মতামতের মাঝেই শোনা গেল গম্ভীর মানবের শান্ত স্বর, ওনাকে মারা হলো কেন? আর মারা হলোই যখন, সালিশ বসানো হলো কোন যুক্তিতে? আপনারাই তো বিচার করে দিলেন, এখন আবার কিসের ন্যায় চাইছেন? আরবিদের কথায় সবাই ওর দিকে মনোযোগী হলো। আরবিদ ছেলেটা এমন, যা সামান্য কথাতেও গভীর আলোচনায় থমকে যায়। কেন যায়? কিসের আশায় সবাই ওকে সব মনোযোগ ঢেকে দেয়? তার উত্তর কেউ জানে না। তবে এটা হয়ে এসেছে আরবিদের যখন 14 বছর বয়স তখন থেকে। ওই বয়সে বাবা চাচার সঙ্গে সালিশে বসতো ছেলেটা। টুকটাক মতামতও রাখতো, আবার সেই মতামতকে সবাই সম্মানও করত। ধীরে ধীরে আরবিদ বড় হলো, বাবাকে বিচারের জন্য ডাকা হলো, সঙ্গে তাকেও ডাক পড়তো। একটা সময় মাহমুদুল দেওয়ানের জায়গাটা নিয়ে নিলেন আরবিদ। এখন গ্রামের সালিশ বসলে মাহমুদুল দেওয়ান নিশ্চিন্তে ছেলেকে বিচার করতে পাঠিয়ে দেন, আর গ্রামের মানুষের ন্যায় বিচারের প্রতি হিসেবে আরবিদকে মান্য করেন। আরবিদের ছোট্ট বাক্যটিতে তালেব তৈমুলের ছেলে শিহাব তৈমুলের রেগেমেগে বললেন, মাইমুন না তো কি করুম, এখানে যে হেরে বাঁচাই রাখছি ও এই তো অনেক। হের সাহস কত বড় আমার বইনের কাছে যায়। শিহাবের কথায় আরবিদ কিছু বলল না, চুপ রইল। ওকে চুপ থাকতে দেখে
সারফাত হোসেন বললেন, ও তোমার বোনের সঙ্গে কোনরূপ বাজে আচরণ করেছে? শিহাব ক্রোধিত নজরে কালীচরণের দিকে তাকালো, দাঁতে দাঁত পিষে বলল, করে নাই। সুযোগ পাইয়া দেখা করে নাই। আমি নিজের চোখে দেখছি। হ্যাঁ, আমার বইনের দিকে ঝুঁকছে। এইটা কি এমন এমনে ওই কইছে? অপমানে মাথা নিচু করে রাখা কালীচরণ মুহূর্তেই ঝরঝর করে কেঁদে দিল। লোকে বলে পুরুষদের কান্না মানায় না, আজ কালীচরণে দেখে সে কথাটা প্রমাণ হলো। কালীচরণ তার নামের মতোই কালো। সে যখন জন্ম নিয়েছিল তখন তার ঠাকুমা তার চেহারার মা কালীকে খুঁজেই পেয়েছিল। তাই তখনই ঠিক করেন তিনি নিজের নাতনিকে মা কালীর চরণেই অপর্ণ করবেন। সেই থেকে নামকরণ করে কালীচরণ। 4 দিনের দিনেও এই নামে প্রদীপখানা জ্বলজ্বল করে উঠেছিল। সেই কালো মুখে মেয়েদের মতো কান্না বড্ড বেমানান ঠেকল। প্রত্যেকের দৃষ্টি তখন কালীচরণের মুখে। সে ফেঁপাতে ফুঁপাতে বলল, আপনারা বিশ্বাস করেন আমি ফাতেমা আম্মারে আমার কন্যা কলঙ্কানির মতো দেই? আমি ওর কাছে কোনো বাজে উদ্দেশ্য নিয়ে যাই নাই। ওর গলায় একটা রূপার চেইন আছে, ওইটা নিতে চাইছিলাম খালি। আমি ওরে কিছু করতাম না। কালীচরণের কথায় ধমকে উঠলেন শিহাব। শুয়োরের বাচ্চা, থাম। আরেকটা কথা কইলে তোর জবাব সারা জীবনের লাইগা বন্ধ কইরা দিমু। ধমক শুনে কেঁপে উঠল কালীচরণ। মেহেরাব শিহাবের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এটা কি ধরনের অসভ্যতা? মুরব্বীদের সামনে ওনার সঙ্গে এমন অভদ্রতা করলি কেন? উনি তো ওনার সমস্যাটা তুলে ধরেছে। এখানকার সবাই কালী কাকাকে চেনে। উনি মানুষ হিসেবে খারাপ নন। অভাবে না পড়লে নিশ্চিত চুরি করতেন না। শিহাবও সমান তালে বলল, তো কালী যেটাই করেছে ওটাই ভালো করেছে নাকি? তাদের দে ও তোর বইন নিরূপার ঘরে আমি রাত বিরাতে ঢুকি, পরের দিন সকালে আবার সম্মানের সারাই দেই। শিহাবের কথায় হাত মুষ্টিবদ্ধ করে নিলেন মেহরব। তেরে যেতে নিলে মাহমুদুল দেওয়ান সতর্ক কণ্ঠে বললেন, বাড়াবাড়ি করো না শিহাব। আমরা এখানে বিচার করতে এসেছি, ঝগড়া নয়। এবার মুখ খুলেন তালেব তৈমুর। ভ্রু কুঁচকে বললেন, কোথায় বিচার করতেছেন? দেখতেছি তো শুধু থাইকা কালীর পক্ষ নিতেছেন আপনারা ভাতিজিয়া। তালেবের বিপরীতে একজন মুরব্বি বলেন, আমার মতো বড় দেওয়ান সাহেব ঠিক কোথায় কইছে? ওর কোথায় এত তোলপাড় করার মতো কিছুই হয় নাই। বিচার করতে যখন ডাকছেন বিচার দিবি আমরা হুনুম। যেটা ঠিক মনে হইব সেইটাই তাগরে জানামু, তারা মাইন্যা নিবি। মানতে না পারলে দেওয়ান বাড়ির পুরুষগো ডাকলি কেন? হেরা কি হেলা ফেলা করার মানুষ? তার পোলাই অঙ্গে ডাইক্কা নিয়া মাতাব্বাড়ি কইরা কেন? তোর পোলা দেহি আমার সামনে কালীরে মারতে যায়। এমন অসভ্যতা পয়দা করলি কেনে? তুই নিজে যেমন পোলাটাও তেমনি বানাইলি। পয়দা শব্দ শুনে ঠোঁট চেপে হেসে দিল আরহান। ছোট্ট থেকে ঢাকা থাকায় দারুণ এক, আগে কখনো এসব ভাষা শোনেনি। পরক্ষণেই হাসি থামিয়ে বড় ভাইজানের দিকে মনোযোগী হলো। এই প্রথম সালিশ দেখে সে সঙ্গে বড় ভাইজানের হালচাল। এর আগে বহুবার শুনেছে বড় আব্বা হয়ে নাকি বড় ভাইজান বিচার করেন। আর সেটা দেখে পালা। তার মনে এখানে তালেব চাচাদের কোনো দোষ নেই, আবার কালিয়াচরণ কাকারও কোনো দোষ নেই। একজন যুক্ত ভুগি, আরেকজন অসহায়। এদের বিচার কক্ষ কিভাবে সম্পন্ন হবে সেটাই জানতে চায়। মুরব্বির কথা এবার কিছুটা দমে গেল তালেব তৈমুর। চোখের ইশারায় ছেলেকে শান্ত থাকতে বলে এ পর্যায়ে মেম্বার সারফারাত হোসেন সকল মতব্যের উদ্দেশ্যে বললেন, আপনারা তো সবাই শুনছেন। এখন আপনারা একে একে নিজেদের মতামত দিন। আমি বা আরবির সিদ্ধান্ত নিলে তালেব ভাই বলবেন আমরা কালীর পক্ষে নিচ্ছি। বিষয়টা মন্দ দেখাবে। মেম্বারের বাক্য ফুয়াবার সঙ্গে সঙ্গে সকলে হইচই উঠল। তারা আলাদা করে কি মতামত দেবে? মেম্বার আছেন দেওয়ান বাড়ির ছোট কর্তা, বড় বড় দেওয়ান, ছোট দেওয়ান, সবাই তো উপস্থিত আছে। যারা দেওয়ান তারা মিলেমিশে দিক। রায় পছন্দ না হলে তখন না হয় তার মতামত দেবে। সবার মতামতের বাইরে গিয়ে তো আর অবিচার করা শেষ হওয়া যাচ্ছে না। সবাই হুটোপুটি দেখে বড়ই বিরক্ত হলেন তালেব তৈমুর। এদিকে আনাটার বরং ভুল হয়েছে। এর চাইতেও ভালো ছিল কালীকে বেমন পিটিয়ে খাটের পাশে
পারে ফেলে রাখতে। অথচ এই আনুষ্ঠানিকভাবে মানসিক সেজে কি লাভ হলো? সেই তো উনার বাড়ি বয়ে এসে উনারের বদনাম করে যাচ্ছে সবাই। সবাই এরকম একই মতামত দেখে অবশেষে হার মানলেন মেম্বার সারফারাজ সাহেব। ধীরস্থিরভাবে জাস্টি দেওয়ার দায়িত্ব তুলে নিলেন দেওয়ান বাড়ির বড় সন্তান আরবিদ দেওয়ানের ওপর। আরবিদ প্রথম মানা করলো। মেম্বার মাতব্বর ছোট চাচা আছেন, সে না হয় আজ কিছু নাই বলল, কি আরবিদের কথা মানল না কেউ। ব্যক্তিগতভাবে সারফারাজ হোসেন আর মাহমুদুল হোসেন বেশ ভালো সম্পর্ক রয়েছে পারিবারিকভাবে, তাই যার ফলস্বরূপ সারফারাজ হোসেন আরবিদকেই বড় ছেলের মতোই দেখেন। অপরদিকে আরবিদের গম্ভীরতা, জীবনের প্রতি একনিষ্ঠতা আর ন্যায় পরায়ণতা বরাবরই মুগ্ধন তিনি। সুতরাং সর্বমেয়ের ন্যায় আরবিদের ওপরই বিচার ভার ছেড়ে দিলেন। আর মানা করতে পারল না আরবিদ। সবার কথা রাখার স্বার্থে গম্ভীর কণ্ঠে আওড়ালো, সমাজে প্রচলিত দুটো শব্দ রয়েছে, একটি হলো ন্যায় আর একটি হলো অন্যায়, যা সকলেই জানা। তবে এর বাইরে গিয়েও আরো একটি শব্দ থেকে যায়, সেটা হচ্ছে ইনসাফ। এখন প্রশ্ন আসতে পারে, ন্যায় আর ইনসাফের মধ্যে পার্থক্য কি? উদাহরণস্বরূপ, একজন মা তার ক্ষুধার্ত সন্তানের জন্য দোকান থেকে রুটি চুরি করেছে, এক্ষেত্রে সেই মা একজন চোর, এটাই ন্যায়। এক্ষেত্রে সেই মাকে শাস্তি না দেওয়া হলে দোকানদারের প্রতি ন্যায় হয়ে যাবে। এখন আমরা যদি ন্যায় অন্যায়ের এক পাশে রেখে সেই মারার পরিস্থিতি কল্পনা করি, ওই মা আর্থিকভাবে শূন্য ছিল, সন্তান ক্ষুধার্ত ছিল। একজন মায়ের কাছে সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যাপার হচ্ছে সন্তান খেতে চাওয়ার পরও তাকে খেতে দিতে না পারা। এক্ষেত্রে ওই রুটিটুকু মরার প্রয়োজন মাটার প্রয়োজন ছিল। আর আমাদের ইসলাম বলে, যার যার প্রয়োজন তা তাকে কিছুটা ত্যাগ ও সহায়তার মাধ্যমে হলেও বুঝিয়ে দেওয়াকে ইনসাম বলে। আমি মানছি কালী কাকা অন্যায় করেছে, কিন্তু সেটা স্বেচ্ছায় করতে চায়নি, আর না উনার স্বভাবে এটা। যা করেছে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য করেছে, উনার উদ্দেশ্য অসৎ ছিল না। এমত অবস্থায় উনার সঙ্গে ইনসাফ করাটাই সবচেয়ে সৌন্দর্যপূর্ণ হবে। এবার বাকিটা আপনাদের ইচ্ছে। আরবিদের কথায় উপস্থিত সকলে বিগলিত হলো, তবে সন্তুষ্ট হতে পারল না তালেব তৈমুর ও শিহাব তৈমুর। তারা যে লোক হিসেবে বড় সাধু পুরুষ, এমনটা ভাবনায় আনাটাও পাপ হবে। তবে আপাতত চুপ রইল, হিসেবটা না হয় পরবর্তীর জন্য তোলা রইল। এ পর্যায়ে মুখ খুললেন সারফারাজ হোসেন কালী। যেহেতু ন্যায়ের জন্য অন্যায় করেছে, সেহেতু তাকে শাস্তি স্বরূপ 2 দিনের জেল দেওয়া হলো। তাকে হেসেন বাড়ির চিলেকোঠার আটক করে রাখা হলো 2 দিনের 3 বেলা। আরো ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।